প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমাদের মেঘালয় ট্যুরে আপনাদের স্বাগতম। আর এখন আমি আছি চট্টগ্রামের ইউনিকের বাস কাউন্টারে। আমি ৪ টা টিকিট কেটেছিলাম আর আমার পার টিকেটের প্রাইস পড়েছিল ৯০০ টাকা করে। প্রথমে আমরা হুমায়ুন রশিদ চত্বরে গিয়েছিলাম। ওখান থেকে আমরা যাই মেঘালয়ে বর্ডার দিয়ে। তো ইউনিকের সার্ভিসটা আমার কাছে অত ভালো লাগেনি। তো সিটগুলো ভালো ছিল, বাট আমাদের সকাল ৬টায় পৌঁছানোর কথা ছিল। বাট আমরা পৌঁছাই প্রায় সকাল ৯টায়। সিলেট হুমায়ুন রশিদ চত্বরে পৌঁছে আমরা লন্ডন এক্সপ্রেস লিমিটেডের যে কাউন্টার আছে ওখান থেকে আমরা চিটাগংয়ে তো ব্যাক করবো ৫ দিন পরে। তো আমাদের প্রয়োজনে কোনো প্রবলেম না হয় এই জন্যে আমরা টিকিট কেটে রাখি। এটা ছিল স্লিপিং কোচ। এটার প্রাইস পড়েছিল ১৬০০ টাকা করে। ওখান থেকে প্রায় ১ ঘন্টা সিএনজি করে আমরা তামাবিল বর্ডারে এসে পৌঁছাই। তামাবিল বর্ডারে আমরা ইমিগ্রেশন শেষ করি, বেশি টাইম লাগেনি আমাদের ইমিগ্রেশন শেষ করতে, ২০-২৫ মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলি। আমাদের সাথে ছিল আমাদের পাসপোর্ট, ট্রাভেল ট্যাক্সের ফটোকপি, আমার হাজব্যান্ডের এনওসি, এই কয়টা জিনিস ছিল। এখানে একটা ভয়ঙ্কর কুকুর ছিল, যাকে আমাদের কাস্টমস আর ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা বর্ডারের দিকে যাচ্ছি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে আমরা পায়ে হেঁটেই বর্ডার ক্রস করেছিলাম। ট্রাক অনেকগুলো আছে, এই জন্য আমরা একটু আস্তে দিয়ে যাচ্ছি। যাক, আমরা বর্ডার ক্রস করে চলে এসছি এখন ইন্ডিয়ান সীমান্তে। ইন্ডিয়ান সীমান্তে এসে কাস্টমস, ইমিগ্রেশন এগুলো শেষ করে এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসে করে আমরা যাচ্ছিলাম ইমিগ্রেশন। ওখানে শেষ করে আমরা ডাউকি বাজার থেকে এই গাড়িটা নিয়েছি। এই গাড়িটার প্রাইস পড়েছে আমাদের ৩ দিনের জন্যে ২৫০০ রুপি করে। এটা হচ্ছে নিকোলাস, আমাদের ড্রাইভার। সে খ্রিস্টান, বাট সে অনেক মজার মানুষ ছিল। তো আমরা জার্নি শুরু করে চলে আসি ডাউকি ব্রিজে। ডাউকি ব্রিজ, এটা আমরা সিলেটের যে জাফলং আছে, জাফলং থেকে আমরা এই ব্রিজটা দেখতে পাই। তো আজকে এত কাছ থেকে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছিল। আর পানির যে কালার দেখেন, একদম গ্রিন। কারণ তো শীতকালে পানি একটু কম, বর্ষাকালে আরও বেশি পানি থাকে, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। আজকে আমরা পৌঁছে যাব চেরাপুঞ্জি, এই জন্য আমাদের হাতে একদমই সময় নেই। তো আপনারা যদি চান তাহলে ডাউকি বাজার থেকে রুপি করে নিতে পারেন। আর আমরা এনাফ রুপি নিয়ে এসেছিলাম, এই জন্য আমাদের রুপি করা লাগেনি। আর এটা হচ্ছে উমক্রিম ফলস। আমরা প্রায় ঘন্টাখানিক জার্নি করে এখানে আসি। এই ফলসটা আসলে একদমই পানি নেই, নিচে যে পানি আছে ওখানে মানুষ গোসল করছে। যখন ভরা বর্ষাকাল থাকে তখন এখানে পানি একদম উপচে পড়ে। আমরা গিয়েছিলাম উইন্টারে, আসলে উইন্টার যাওয়াটা ঠিক না। আর এটা হচ্ছে বোরহিল ফলস, এটাও চমৎকার সুন্দর একটা ফলস। সেম কথা, বর্ষাকাল না বলে পানির ফ্লোটা একদমই কম, ঝিরঝির করে অল্প অল্প পানি যাচ্ছে, তাও অনেক উপর থেকে আমরা দেখছি। দ্যাটস ওয়াই খুব ভালো করে দেখা যাচ্ছে না। এটা একটা আমরা ব্রিজের উপর থেকে দেখছি, যে দেখতে পাচ্ছেন একটু একটু করে পানি যাচ্ছে, কিন্তু বর্ষাকাল যখন থাকে তখন প্রচুর পানি থাকে। আমরা গিয়েছিলাম, এখন মেঘনি বলে চারদিকেই খুব শুকনো খটখড়ে হয়ে আছে। না হয় এই আশপাশের পাহাড়গুলো আরও বেশি গ্রিন থাকে, অনেক বেশি চোখে লাগে। কিন্তু আজকে আসলে আমাদের কপালই খারাপ, আমরা ভুল সিজনে চলে এসেছি। তাও যেটুকু সৌন্দর্য উপভোগ করছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। পানির ঝিরঝির শব্দ শোনা যাচ্ছে। আমি কাছ থেকে দেখাই, পানি আছে মানে অল্প পরিমাণে আর কি। দেখুন, কারা যেন প্লাস্টিকের পানির বোতল ফেলে রেখেছে, এটা আসলে একদমই উচিত না। আমাদের উচিত পরিবেশ যেন দূষিত না হয়, নোংরা না হয়, সেটা থেকে খেয়াল রাখা। যাকে আমাদের এই ফলস দেখা মোটামুটি শেষ। এখন আমরা যাব মাউলিলং ভিলেজের দিকে। মাউলিলং ভিলেজ তো আপনারা জানেন, প্রেতে ক্লিনিক ভিলেজ এশিয়ার। তো আপনারা চাইলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এটা সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর এখানে যে ব্রিজটা আছে, ব্রিজটা থেকে কিছু ফটোগ্রাফি করে নিতে পারেন আপনারা চাইলে। আমার ভালোই লাগছিল এই পাথুরে পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে চুপচাপ, কারণ পরিবেশটা খুবই নির্জন শান্ত ছিল। আর চলে এসছি আমরা মাউলিলং ভিলেজে। আর এটা হচ্ছে মাউলিলং ভিলেজের একদমই
প্রবেশদ্বার যেটা সেটা, এখানে আপনার পার্কিংয়ের জন্যে বা প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। তো আমাদের পার্কিংয়ের জন্যে 100 রুপি রেখেছিল, আর আমাদের জন্যে দিয়েছিল 30 রুপি করে। আর এখানে যে টাকাটা ওরা নেয় সবটাই ওরা ইউজ করে এই গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে। আমি যে রেড গাড়িটা দেখতে পাচ্ছেন ওই গাড়িটা আমাদের, ওইটা টিকিট কাটছে। আর আমাদের গাড়িটা এখানেই পার্ক করা থাকবে। আমরা এখন পায়ে হেঁটে ঘুরবো এখানে। তো ভিতরে একটা হোমস্টে টাইপের রেস্টুরেন্ট আছে, চাইলে এখানে থাকাও যায় আবার খাওয়াও যায়। ওখানে আমরা গিয়ে লাঞ্চ করব। আমরা আসলে সকালে এই সিলেট যে তামাবিল বর্ডার ওখান থেকে সকালে হালকা পাতলা ব্রেকফাস্ট করেছিলাম, আমাদের আসলে খাওয়া হয়নি, এই জন্যে ক্ষুধাও লেগেছে। পায়ে হেঁটে আমরা মাউলিলং ভিলেজ দেখি, তারপর এখানে কিছু একটা খেয়ে নিব। এখানে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখানে একটা বাঁশ দিয়ে আকাশে একদম স্কাই দেখার জন্য একটা বানিয়ে রেখেছে। এটা অনেক উঁচু ছিল। আমি আসলে উপর থেকে এখন নিচের দিকে নামছি, নেমে আপনাদেরকে দেখাই। অনেকটা উঁচু, মানে এরকম 3-4টা সিঁড়ি দিয়ে আমি উপরে উঠেছিলাম। আর আপনাকে এখানে উপরে ওঠার জন্যে 30 রুপি ব্যয় করতে হবে। এই তো একটা গাছের অনেক বড় একটা উঁচু গাছ, এই গাছের উপরে এরকম মই দিয়ে দিয়ে পাশের এভাবে করে রেখেছেন। আমি এখন নিচের দিকে যাবো আস্তে আস্তে, তবে খুবই সাবধানে যেতে হবে, কারণ বাস না কেমন পিচ্ছিল, আর জুতাও কেমন যেন পিছলে পিছলে যাচ্ছে। একটু অসাবধান হলেই নিচে পড়ে চান্স আছে। আর বাতাসে না গাছটা যখন তুলে তখন এই সিঁড়িগুলো দুলতে থাকে। এই যে মানুষজন আছে, তো ওরা যখন একটু হাঁটে নড়াচড়া করে তখন দেখা যায় যে বাসগুলো প্রতিটা সিঁড়ি নড়তে থাকে। তবে উপরের পরিবেশটা অনেক সুন্দর। এটার উপরে উঠলে আপনি মাউলিলং ভিলেজ মোটামুটি সবটাই দেখতে পারবেন। এটা চমৎকার সুন্দর একটা স্কাই ভিউ আর কি এটা বানিয়ে রেখেছে। ওখান থেকে আকাশ দেখা যায়। আগে ওখানে ঘোরাঘুরি শেষ করে আমরা এরকম রাইস, চিকেন, তারপরে আলু ভাজি, শাক, কী ডাল ছিল ওগুলো খেয়ে নিয়েছি। আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট। মাউলিলং ভিলেজ থেকে চেরাপুঞ্জি যেতে যেতে এই সুন্দর একটা রেস্টুরেন্ট বা হোমস্টে একটা দেখেছিলাম, অসম্ভব সুন্দর। চাইলে এখানে আপনারা টিকিট কেটে উপরে উঠেও দেখতে পারেন, কিন্তু আমাদের আসলে এনার্জি ছিল এই জন্য টিকিট কেটে আমরা আর যে লাইটিং করা জায়গাটা দেখেছেন এটার উপরে উঠে নেই, রাত হয়ে গিয়েছে। আমরা একটা হোমস্টে ঠিক করে রেখেছিলাম, মানে ড্রাইভার সাহেবই ঠিক করে দিয়েছে আমরা ওখানে যাব। এখানে অনেক হোমস্টে আছে, হোমস্টে অ্যাভেলেবল। আর এই হোমস্টেটা আমাদের লেগেছিল, আমরা চেয়েছিলাম 1000 রুপির মধ্যেই, কিন্তু 1000 রুপিতে আসলে পাওয়া যাচ্ছে না। আমাদেরকে এটা 1200 রুপিতে নিতে হয়েছে। তবে এক রাতের জন্য তো খারাপ না। সামনে এরকম একটা ছোট্ট ড্রয়িংয়ের মতো আছে, আর এটা হচ্ছে রুম। এখন লাইট জ্বালিয়ে দিচ্ছে, আমরা প্রবেশ করব। এই যে এখানে একটা ডাবল বেড আছে, বেশ বড় বড় 2-3টা ব্ল্যাঙ্কেট দিয়েছিল, সাথে আছে বড় বড় 2টা ব্ল্যাঙ্কেট ছিল, আর গিজারের ব্যবস্থা ছিল, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একদম ক্লিন ছিল। পাশে আবার একটা যদি বেশি মানুষজন থাকে তাহলে আপনারা ফ্লোরিংও করতে পারেন। ওই পাশে একটা এক্সট্রা তোষক, তারপর কম্বল, বালিশ, এক্সট্রা অনেক কিছু ছিল এই পাশে। এখানে আসলে লাইটটা জ্বালিয়ে তারপর দেখাই আমি, তারপর ওয়াশরুমটাও দেখাই। বিশেষ করে আমার ওয়াশরুমটা আবার অনেক ভালো লেগেছে, বিশাল ওয়াশরুম, আর একদম শুকনো। তবে গিজারেরও ব্যবস্থা ছিল। তবে প্রচণ্ড ঠান্ডা, মানে এত ঠান্ডা পানি মনে হচ্ছিল জমে যাব। তবে ওয়াশরুমটা অনেক বিশাল ছিল। ওয়াশরুমে ছোট্ট একটা শুধু সাবান দেওয়া ছিল, আর তেমন কিছু দেওয়া হয়নি। এই জন্যে চেরাপুঞ্জিতে গেলে আপনার প্রয়োজনে যেমন শ্যাম্পু, টিস্যুগুলো নিয়ে গেলেই ভালো হয়। এখানে একটা ড্রেসিং টেবিলের মতো ব্যবস্থা আছে। তো রাতে ঘুমিয়ে সকালবেলা আমরা চলে গেলাম এই ফলস দেখতে। এটার নাম হচ্ছে নৌকালিকা ফলস। একদম মেঘে ভরা, মেঘের জন্য খুব ভালো দেখা যাচ্ছে না, আমরা আসলে অনেক উপর থেকে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন চিকন অনেকটা রো নিচের দিকে যাচ্ছে। আসলে বললাম তো বর্ষাকালে এটা দেখতে অনেক সুন্দর লাগে। একে তো অনেক দূর থেকে দেখছি, তার উপর আবার পানির ফ্লোটাও কম, চিকন, এই জন্যে
কম কম লাগছে, কিন্তু বর্ষাকালে যারা আসেন তারা এটা আরও বেশি সৌন্দর্য দেখতে পারেন। তবে এখন যতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, এত সুন্দর দেখুন চারপাশে কেমন সবুজ, আর তাও মেঘ, কেমন যেন কুয়াশা কুয়াশা মেঘ, হাত দিলে মনে হচ্ছে মেঘের ভেলা হাতে লাগছে। তো চুপচাপ আমার এই ঝর্ণার গুলো ধ্বনি শুনতে ভালোই লাগছিল, জন্য চুপচাপ কিছুক্ষণ এই ঝর্ণায় দেখছিলাম মুগ্ধ হয়ে। তবে নিচে যে পানিটা আছে একদম নীল, এখানের পানিগুলো আসলে এত স্বচ্ছ, পাহাড় থেকে তো পড়ে, এই জন্য অনেক সুন্দর। এখন আমরা যাব সেভেন সিস্টার ফলসে। এটা হচ্ছে সেভেন সিস্টার ফলস, বাট সেভেন সিস্টার এখানে কোনো সিস্টারই নেই, বর্ষাকালে পানি থাকে। এখন আমরা চলে গিয়েছি উইন্টারে, এই জন্যে আসলে তেমন পানিই নেই, শুধু মেঘ আর মেঘ দেখতে পাচ্ছেন, ধুধু মেঘ। মেঘের জন্য ভালো করে দেখা যাচ্ছে না আসলে। আর সবাই বলে সেভেন সিস্টার ফল দেখা নাকি ভাগ্যের বিষয়, ভাগ্য ভালো থাকলে দেখতে পারে, না হয় নাকি দেখতে পারে না। তবে এখন তো পানি কম, যখন বর্ষাকাল থাকে তখন 7 নেই, এখানে 13, 14, 15 এরকম নাকি রো পড়ে একটা। তবে এখনও প্রচুর মেঘ, যেমন মেঘের জন্য মেঘালয়, এই জন্যে চারপাশে শুধু মেঘই মেঘ। মেঘের জন্য ভালো করে পাহাড় টাহাড় দেখাই যাচ্ছে না। বা আজকে তাও আমাদের কপাল ভালো, বৃষ্টি নেই, মাঝে মাঝে বৃষ্টি থাকে। বৃষ্টি থাকলে তো এখানে দাঁড়ানোরই খুব একটা জো থাকে না। তো আমাদের মতো এরকম অনেকেই দেখতে আসছে এখানে। আর এখানে উপরে একটা ছোট মার্কেটের মতো আছে, রেস্টুরেন্টও আছে, এখানে ম্যাগি পাওয়া যায়, ম্যাগি মোমো চাইলে খেয়ে নিতে পারেন। আর এখন আমরা যাব একটা কেভে, মৌসুমি কেভ। তো মৌসুমি কেভের প্রবেশ মূল্য হচ্ছে 30 রুপি করে। আমরা মৌসুমি কেভে প্রবেশ করছি। এটা দেখতে একটু ভয়ঙ্কর, এখানে আপনারা গেলে চেষ্টা করবেন প্লাস্টিকের জুতা ইউজ করার জন্য, কারণ অনেক সময় কেয়ার্স বা শু পরে গেলে জুতাটা ভিজে যেতে পারে। এই জন্য প্লাস্টিক টাইপের বা রাবারের যেসব জুতা আছে ওইটা পরিধান করলে ভালো হয়। তবে অবশ্যই খালি পায়ে হাঁটবেন না, কারণ এখানে পাথরগুলো দেখতে পাচ্ছেন প্রচুর এবড়ো খেবড়ো, পা কেটে যেতে পারে। আর এখন তো বর্ষাকাল, এই জন্য পানির ফ্লোটা একটু কম বা উপর দিয়ে পানি পড়ছে না। যদি আপনারা বর্ষাকালে যান তাহলে অবশ্যই ছাতা নেবেন এবং যেসব জিনিসপত্র ভিজার সম্ভাবনা আছে ওই টাইপের জিনিসপত্র নিয়ে এখানে না যাওয়াই ভালো, কারণ ভিতরে প্রচুর পাথরে এবং পানিও আছে। মানে কিছু জায়গা ড্রাই এবং কিছু জায়গা দিয়ে উপর থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে, এই জন্য এখানে খুব সাবধানে হাঁটাচলা করা উচিত। তবে সবচেয়ে ভালো দিক যেটা, একদমই ক্লিন, ভিতরে কোনো পোকামাকড় সাপ খুব কিছুই নেই। লাইটিংয়ের ব্যবস্থাও আছে, এই জন্যে আপনি খুব আরাম করে এখানে হাঁটতে পারবেন, কোনো প্রবলেম নেই। মেঘালয় এসে যে কটা জায়গা দেখছি তার মধ্যে আমার এই কেভটা ভীষণ ভালো লেগেছে। এই জন্যে, কারণ এখানে নাকি আগে মানুষ থাকতো, মানুষ বসবাস করতো। এরকম একটা গুহাতে যাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর এই গুহা ধরে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। তবে যতটা জায়গা লাইটিং করা ছিল আমরা চেষ্টা করছি যাওয়ার। গুহায় ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গিয়েছে, এখন আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাব। ওখানে রেস্টুরেন্টকে ধাবা বলে, এই রেস্টুরেন্টটাতে এখন আমরা যাব। এই রেস্টুরেন্টটা চেরাপুঞ্জিতেই, শিলং যাওয়ার মাঝখানে পড়ে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা একটু হোমস্টে টাইপের, উপরে চাইলে আপনি থাকতেও পারবেন। আর নিচে একটা আন্টি আছে, ওনার মেয়েরা আছে, ওনারাই খাবার দাবার সার্ভ করে। ভিতরে যে প্লাস্টিকের চেয়ার আছে। আর এখানে সাধারণত খাবার দাবার রাইস, চিকেন, ভেজিটেবল, ডাল, পাঁপড়, কিছুটা চাটনি ছিল। তবে যেটা না বললেই না, ওদের চাটনিগুলো কিন্তু অনেক মজা, একটু ডিফারেন্ট টাইপের, খুব ঝাঁঝালো একটা চাটনি থাকে, অনেক মজা। ওই যে এই আন্টিটা খাবার সার্ভ করে। আর এখানে যে আচার, সস, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দেওয়াই থাকে। তো আমরা খাবার অর্ডার করেছি, খাবারটা উনি রেডি করছে। এই থাকে আমি একটু রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখি। তাছাড়া এখানে পানির বোতলও পেয়ে যাবেন আপনি, চকলেট, বিস্কিট, চিপস, এই টাইপের কিছু ড্রাই ফুড আছে। যদি চান এগুলা কিছু আপনি নিতে পারেন এখান থেকে, বা চাইলে খাবার শেষ করে কফিও খেয়ে নিতে পারেন।
তবে এই রেস্টুরেন্টের সামনের দৃশ্যটা অসম্ভব সুন্দর। আর এখানে একটা বিড়াল আছে, এখানে যে আমার হাজব্যান্ড আর আমার বেবি চুপ করে বিড়ালটা দেখছে। অনেক কিউট একটা বিড়াল আছে, ওই যে টেবিলটার নিচে বিড়ালটা বসে আছে, এই জন্য দেখছে। আর এটা সামনের দৃশ্যটা অসম্ভব সুন্দর, বিশাল বিশাল পাহাড় আর পাথর। আর এই জায়গাটা অনেকটাই ঢালু, এই যে গাড়িগুলো যখন যাচ্ছে অনেক সুন্দর লাগছিল দেখতে। যাক, আমার খাবার চলে এসছে। এই খাবারগুলো ডাল, গরম ভাত অনেক টেস্টি ছিল। খাবার খেয়ে আমরা চলে আসলাম রেইনবো হোটেলে। এটা হচ্ছে শিলংয়ের হোটেল। রেইনবো হোটেল মোটামুটি নাম করা শিলংয়ের। আমরা 1900 রুপিতে এটাতে উঠেছিলাম। এখন তো উইন্টার, এই জন্য একদমই মানুষজন নেই, কিন্তু নর্মালি এখানে কিন্তু প্রায় 2500 রুপির মতো লাগে সিজনে। এখানে একটা ড্রেসিং টেবিলের মতো আছে, সুন্দর মোটামুটি গুছানো। এখানে কাঠের প্লাইউডে ডেকোরেট করা আছে। এখানে সোফার ব্যবস্থা আছে, টি টেবিল আছে। তবে কি প্রচণ্ড ঠান্ডা, একদম ঠান্ডায় জমে যাচ্ছিলাম, প্রচণ্ড ঠান্ডা। ওদের গ্লাসের যে জানালাগুলো আছে কেমন যেন বাতাস আসায়, এই জন্যে ভীষণ রকম ঠান্ডা লাগছিল। টিভি আছে, তারপর এই যে আমি এটা দেখছি আলমারিটার ভিতরে 3-4টা ব্ল্যাঙ্কেট আছে, বাট সাইজে না অনেকটাই ছোটো আর পাতলা। এখানে যে পরিমাণ ঠান্ডা, আমার মনে ছিল এরকম 6টা ব্ল্যাঙ্কেট লাগবে। যাকে আমি হোটেলের বাইরেটা একটু দেখাই। হোটেলটা হচ্ছে আমার রুমের সামনে করিডোর দিয়ে হেঁটে আমি একটু দেখাই আপনাদেরকে। সিঁড়িগুলো সুন্দর, স্টেপগুলো ছোট ছোট, ওই জন্য অনেক কি আছে পায়ে সমস্যা, এজেড পারসন, তাদের হাঁটতে আসলে একদমই প্রবলেম হবে না। 2 পাশে ধরার সুন্দর ব্যবস্থা আছে। অনেকে আছে যে স্টেপগুলো অনেক উঁচু থাকলে চলাফেরা করতে খুবই কষ্ট হয়ে যায়। আর এই হোটেলটাতে প্লাইউডের কাজ করা, এই জন্য খুব চকচকে ছিল। আর এরকম সামনে যে কিছুটা জায়গা থাকে করিডোরের মতো, এখানে সুন্দর সুন্দর পেন্টিং ঝুলানো আছে, লাইটিং করা আছে। খুব কালারফুল একটা হোটেল, মানে কিছু থাকে না খুব ফেড, এটা হচ্ছে ভীষণ চকচকে টাইপের কালারফুল একটা হোটেল, ভালোই লাগছিল। আর এরকম সুন্দর সুন্দর এরকম পেন্টিং, পিকচার, তারপর ফ্লাওয়ার ভাস, এইগুলো দিয়ে সাজানো আছে ডিফারেন্ট। আর আমি এখন চলে এসেছি রিসেপশনের কাছে, এই যে হোটেল রেইনবো। এখানে ওদের একটা পিকচার আছে, এটা হচ্ছে রিসেপশন। আমরা রাতে ঘুমিয়ে সকালবেলা চলে এসেছি মিউজিয়ামে ঘুরতে। এটা ডন বস্কো মিউজিয়াম শিলংয়ের। আর এটার টিকিট মূল্য হচ্ছে অ্যাডাল্ট যারা আছে তাদের 100 রুপি করে। তো আমার হাজব্যান্ড আর আমার 200 রুপি, আর আমার বেবির ছিল 50 রুপি। তো 50 রুপি টিকিট করে। এটা খুলে প্রায় সকাল 10টার দিকে। আমরা একটু আর্লি চলে এসেছিলাম, এই জন্য ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। ওয়েট করতে করতে অনেকক্ষণ পরে মিউজিয়াম খুললো। তারপর আমরা এখন মিউজিয়ামে প্রবেশ করবো। যে সবাই দেখছেন ঝাড়ু দিয়ে ক্লিন করছে, এই জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের যেহেতু আজকেই ডাউকি ব্যাক করব, এই জন্যে আমাদের একটু তাড়াহুড়াও ছিল। আমরা একদিন গিয়ে মানে চেরাপুঞ্জি সবগুলা স্পট দেখতে গিয়েছি। সেকেন্ড দিন আমরা চেরাপুঞ্জি থেকে শিলং এসেছি। আজকে আমরা শিলং দেখবো, মানে আজকে হচ্ছে আমাদের 3য় দিন। আজকে শিলংয়ের সবগুলো স্পট দেখে আমরা আবার ডাউকি বর্ডার দিয়ে বাংলাদেশে চলে আসবো। আসলে মিউজিয়ামের ভিতরে ভিডিও করতে দেওয়া হয় না, এইটুক জায়গা ভিডিও করতে পেরেছি। পরে আমি ছাদের একটু ভিডিও করেছি, ছাদের ভিডিওটা অসম্ভব সুন্দর হয়েছে। ছাদটা একটু ভিউটা আমি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ছাদের ভিউ। এই দিক দিয়ে উপরে উঠে আপনারা স্কাই দেখতে পারবেন। এটা এই বিল্ডিংয়ের উপরে এরকম রাউন্ড করে অনেক উঁচু পর্যন্ত গিয়েছে। এখানে রাতের বেলা আপনি তারা দেখতে পারবেন, আর দিনের বেলা দেখা যায় সূর্য, রাতের বেলা চাঁদও দেখা যায়। খুব সুন্দর করে সেফটি মেনটেন করে এরকম রাউন্ড করে উপরে ওঠার সুব্যবস্থা আছে। আর এখান থেকে আপনি শিলং সিটিটাও দেখতে পারবেন। শিলং সিটির যে পাহাড়গুলো আছে খুবই সুন্দর দেখা যায় এটার উপর থেকে। আমাদের শিলং ঘোরা শেষ, এখন আমি ওয়ার্স লেকে চলে এসেছি। এটা হচ্ছে আরেকটা পার্ক।
এই পার্কটাতে হরেক রকমের হাঁস, পাখি, রাজাহাঁস অনেক কিছু আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার বেবি প্লে করছে অনেকগুলো হাঁস দিয়ে। তারপরে এখানে কবুতর, অনেক কিছু আছে, অনেক সুন্দর। আসলে আমাদের টাইম নেই, এই জন্য অল্প অল্প করে আমি দেখে চলে এসেছি, কিন্তু এখানে এক একটা স্পট এত সুন্দর, চাইলে আপনারা সারাদিন এক একটা স্পটেই থেকে যেতে পারবেন। আর এটার প্রবেশ মূল্য ছিল 30 রুপি করে। 30 রুপি দিয়ে টিকিট কেটে আমাদের এই লেকটা দেখার জন্য প্রবেশ করতে হয়েছে। তো আমরা যতটা পারি চেষ্টা করছি শিলংয়ের প্রতিটা স্পট ঘুরে ঘুরে দেখার জন্যে। আসলে আমাদের ভীষণ তাড়াহুড়া, যেন ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা আসলে টাইম বেশি দিতে। আর এখন আমরা আছি কাপা ননলাইট পার্ক অ্যান্ড অ্যানিম্যাল ল্যান্ডে। এখানে অনেক রকমের পশু পাখি থাকার কথা, আসলে অনেক পশু পাখি থাকার কথা থাকলেও এখানে কিছু কিছু বার্ড আছে, বাট কিছু কিছু অ্যানিম্যাল আমরা দেখতে পাইনি। তবে এই পার্কটা অসম্ভব সুন্দর। এখানে একটা সুন্দর লেক আছে, তারপর এখানে অনেক পাখি আছে, হাঁস আছে, বিভিন্ন প্রজাতির গাছ, ফুলের গাছ, পাতাবাহার, তারপর দাবা খেলার জন্য একটা বিশাল একটা দাবার ব্যবস্থা আছে। এটারও প্রবেশ ফি আছে, আপনাকে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। এখানে 50 রুপির মতো করে লেগেছিল আমাদের। এখানে আমরা একটা বিশাল ইভিস বার্ড দেখতে পাচ্ছি, বা বিশাল সারস পাখি বা এই টাইপের কিছু একটা, বিশাল বড়, কেমন যেন কটকট করে আওয়াজ করছিল, কটকট করে আওয়াজ করছিল। এই জন্যে আওয়াজ শুনে গেলাম, গিয়ে দিয়ে দেখি বিশাল একটা গা চুলকাচ্ছে বসে বসে। আর এটা মেবি উড়ে যায় না, কারণ এই পাশে একটু নেট করা আছে, কিন্তু ওই পাশে কিন্তু খালি, এটা এখানেই থাকে। আর এই লেকের মধ্যে অনেক রকম হাঁস আছে, বিভিন্ন প্রজাতির মাছও আছে। তবে মোটামুটি শেষ এই পার্ক ঘোরা। এখানে আমরা যে গ্লাসের একটা মসজিদ আছে, এটা হচ্ছে মদিনা মসজিদ, শিলংয়ের একমাত্র সুন্দর মসজিদ এটা। এটা হচ্ছে পুরা গ্রিন কালারের একটা মসজিদ, এত সুন্দর, হঠাৎ করে দেখলে একটা তাজমহল টাইপের লাগছিল, অনেক সুন্দর। তবে এখানে মহিলাদের কাছে গিয়ে যাওয়া নিষেধ, এই জন্য আমি দূর থেকে কিছুটা ভিডিও করেছি, কাছে যাওয়া উচিত না আসলে। আর ওই দিন ফ্রাইডে ছিল, তো ফ্রাইডে তো জুম্মার নামাজ হবে একটু পরেই, মুসল্লিরা সবাই আসছিল। তো ভালো লেগেছে, ইন্ডিয়ার মতো একটা জায়গায় এত সুন্দর মসজিদ, ভালোই লাগছিল দেখতে। এখানে ইমামও বাংলাতেই কথা বলে যারা আছে। তাও আমি কিছুটা কাছে যাচ্ছি, যেহেতু জুম্মাবার নামাজ হবে একটু পরে, খুব একটা কাছে যাওয়া উচিত না, তাও আমি যাচ্ছি একটু দেখানোর জন্যে। আমাদের মোটামুটি ইন্ডিয়া ভ্রমণ শেষ, আর এখন আমরা ডাউকের দিকে যাচ্ছি। আর ডাউকে যাওয়ার পথে এরকম চমৎকার সুন্দর সুপারি গাছ দেখতে পাচ্ছিলাম। আমরা খুব ডাউকের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে ইমিগ্রেশনের আমরা আছি। এখানেই আমাদের ফিঙ্গার দিয়ে তারপর এক্সিট নিতে হবে। এখানে কিছুটা মানুষজন ছিল, আসলে ভিডিও করা উচিত না, তাও করেছি। আমাদের ইমিগ্রেশনে মোটামুটি শেষ। এটা হচ্ছে ইন্ডিয়ান যে কাস্টমস আছে, এই কাস্টমসের এরিয়া, খুব রেস্ট্রিক্টেড এরিয়া, তাও আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করেছিলাম। আমরা একটা বাসে আছি, এই বাসে করে আমাদের ডাউকে বর্ডারে নামিয়ে দেওয়া হবে। আমরা তামাবিল বর্ডারে চলে এসেছি। এখানে আমি অ্যারাইভাল সিল আমার পাসপোর্টে নিয়ে এখন আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা ইন্ডিয়ার মেঘালয় সম্পর্কে কিছুটা ধারণা করতে পারবেন। আমি চেষ্টা করছি আমার ভ্রমণের বর্ণনা কিছুটা দেওয়ার আপনাদেরকে। নেক্সট আপনারা যদি ঘুরতে যান, যদি আপনাদের কোনো উপকারে আসে, আর এখানে যখন আসবেন তখন অবশ্যই এক্সিট করে নেবেন, করাতে ভুল যেন না হয়। তবে একটা কথা বলি, এখানে কিন্তু খুব একটা সিএনজি পাওয়া যায় না। এখানে আমরা নেমে কোনো রকমের গাড়ি কিছুই পাচ্ছিলাম না, এই জন্য আমাদের কষ্ট হচ্ছিল। যদি আপনাদের সিলেটে কোনো রিলেটিভস থাকে তাহলে আগে থেকেই বলবেন কিছুটা যেন গাড়ির ব্যবস্থা করে রাখে। তো যাকে আমরা লন্ডন এক্সপ্রেসে আমাদের আগে থেকেই টিকিট করা ছিল, আমাদের টিকিট মূল্য ছিল 1600 টাকা। এই আমাদের বাস ছিল রাতে 10টার দিকে।
আমরা একটু আগে ভাগে চলে এসেছিলাম, এই জন্য আমরা একটু ওয়েট করছি। এটা হচ্ছে কাউন্টার, লন্ডন এক্সপ্রেস লিমিটেডের কাউন্টার। তবে কাউন্টারটা অনেক সুন্দর, ওদের ওয়াশরুমগুলো অনেক ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে ফ্রেশ ট্রেশও হয়েছি। আমার বেবি প্লে করছে ঘুরে ঘুরে, কারণ আমাদের আর একটু টাইম আছে বাসের। আমরা কিছুক্ষণের মধ্যে বাসে উঠবো। আমাদের তো স্লিপিং কোচ ছিল, আমি বাসটাও দেখাচ্ছি আপনাদেরকে একটু। এটা হচ্ছে আমাদের স্লিপিং কোচ বাস। আমাদের 3টা সিট ছিল, 2টা ডাবল ছিল, একটা সিঙ্গেল ছিল। আর এটা হচ্ছে ভিতরেরটা, আমাদেরটা উপরে ছিল আর নিচে ছিল এই বেডটা। মানে কেউ চাইলে নিচের দিকেও নিতে পারে, উপরের দিকেও নিতে পারে। তো আমি 2টাই উপরের দিকে নিয়েছিলাম। আর এটার এসির যে সুন্দর ব্যবস্থা ছিল, রাতের বেলা লাইটিংও ঠিকঠাক ছিল, তো আমার কোনো প্রবলেম নাই, কিন্তু ভীষণ রকম স্লো, এটা হচ্ছে একটা প্রবলেম। এই যে এটা হচ্ছে বাসটাও দেখতে খুব সুন্দর চকচকে, খুব নতুন একটা বাস ছিল, তবে খুবই স্লো চলে, এত স্লো চলে। নর্মালি যদি আপনার কোথাও যেতে টাইম লাগে 5 ঘন্টা, বাট এই বাসে করে যেতে আপনার টাইম লাগবে 7 থেকে 8 ঘন্টা। যেহেতু শুয়ে শুয়ে মানুষ যায়, এই জন্য এটা আসলে অত টানতে পারে না। এই জন্য কারো যদি তাড়াহুড়া থাকে তাহলে এই টাইপের বাসে না যাওয়াই ভালো। এটা হচ্ছে ড্রাইভারের সিট। এটা হচ্ছে ভিতরে লোকজন এখন আসেনি, আমরা যেহেতু একটু আগে ভাগে চলে এসেছি, এই জন্য একটু ফাঁকা ফাঁকাই আছে। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে।